হেই গাইজ, ওয়েলকাম টু আর নিউ ভিডিও আফটার আ লং টাইম। তো এটা হচ্ছে আমার ডেলিভারির ভিডিও। আর এই যে আমার ড্রেসটা দেখছো, এটা হচ্ছে 2 জুলাইয়ের ভিডিও। তো এই দিনটা ছিল আমার 5th ওয়েডিং অ্যানিভার্সারি, আর আমরা যাচ্ছিলাম সেলিব্রেট করতে একটু বাইরে। তো জানাই ছিল না যে এর পরের দিন আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ ওয়েট করছে। আমার জীবনের সবচেয়ে দামি, সবচেয়ে সুন্দর একটা ফেজ, যেটা আমি মেমোরেবল করে রাখতে চাই। তো চলো তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করি। 3 জুলাই সকাল থেকে আমার শরীরটা একটু একটু খারাপ করছিল। তো সন্ধ্যা 6:30 নাগাদ আমি বাড়িতে জানাই যে না, আমি চেক আপে যাবো, তোমরা রেডি হও। আর আমি কল্যাণী এমসি কাট করেছিলাম, প্রথম থেকেই ভেবেছিলাম ওখানে ডেলিভারি করব। তো আমি ডিসিশন নিয়ে বাড়িতে বসে না থেকে একবার চেক আপ করে আসি। জুলাই মাসের 30 তারিখ আমার ডেলিভারি ডেট ছিল ঠিকই, কিন্তু অতদিন যাবে না এটা জানতাম। কিন্তু 3 জুলাই যে আমার ডেলিভারি হবে যাওয়ার সাথে সাথে, এটা আমি ভাবতেই পারিনি। তো সব কিছু কমপ্লিট করে বেরোতে বেরোতে আমাদের প্রায় রাত 8টা বেজে গেছিলো, আর আমরা পৌঁছেছিলাম ওখানে ঠিক 9:30 নাগাদ। আর ওখানে গিয়ে এটা ভেবেছিলাম যে অন্তত চেক আপ করে যদি সব ঠিক থাকে তো ছেড়ে দেবে, আর যদি সব ঠিক না থাকে হয়তো ভর্তি নিয়ে পরের দিন আমাকে ডেলিভারি করাবে। তো আমরা এমসে পৌঁছেই এমার্জেন্সি বা আইপিডি বিল্ডিংয়ে গেলাম। তো বাবা আমাকে বাইরেই ওয়েট করতে বললো, শুধু হাজব্যান্ডকেই অ্যালাউ করলো। তো ভিতরে গিয়ে সব কিছু আমার ইনফরমেশান নিল যে আমার কী প্রবলেম হচ্ছে বা কিছু, তারপর আমাকে লেবার রুমে তারা ট্রান্সফার করলো। তো লেবার রুমে গিয়ে সব রিপোর্ট আমি তাদেরকে দিলাম দেখার জন্য। তো ডক্টররা অলরেডি সব রেডি হয়ে চলে আসছিলো। তো ডক্টররা যখন আসলো আমাকে চেক আপের জন্য বেডে শুতে বললো, আর দেখলো ফার্স্টে হার্টবিট সব বেবির ঠিক আছে কি না। দেন দেখলো মেশিনে যে বেবির ওয়েট কত আছে। তো ওয়েট একদম ঠিকঠাক ছিল তখন, যেহেতু আমার 36 উইক আর 1 ডে চলছিল। তো তারপরে দেখলো যে বেবির পজিশন কি আছে, কি নর্মাল ডেলিভারি হবে কি সিজার। কারণ এমসে নর্মাল ডেলিভারি করতে চায়, যদি না হয় তো সিজার। তো আমার নর্মাল ডেলিভারি খুব ইচ্ছা ছিল, কিন্তু আমার বেবি যেহেতু ব্রিজ পজিশনে ছিল, মানে মাথাটা উপরে আর পাটা নিচে, তো সেই ক্ষেত্রে নর্মাল হবেই না। তো ডক্টররা কোনোভাবেই দেরি করেনি, আর আমার সার্ভিক্সের মুখও 1 সেন্টিমিটার খুলে গিয়েছিল। তো বললো এখনই এই মুহূর্তেই সিজার করতে হবে। এদিকে হাবি বাইরে সব কাগজপত্রের প্রসিডিওর তাকে কমপ্লিট করতে দিয়ে দেওয়া হয়েছিল। আমি ওকে দেখতে না পেরে প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম, আর আমি বলছিলাম আমি বাড়ির লোকের সঙ্গে দেখা না করে কোনোভাবেই অপারেশন থিয়েটারে যাব না। তো এরম করে তারা আমাকে কিছুক্ষণ ওয়েট করালো, রেডি করলো। দেন সবার সাথে দেখা করিয়ে আমাকে লাস্ট যে অপারেশনের আগে যে অ্যানাস্থেসিয়া দেবে যে ডক্টর, তার সাথে কথা বলার জন্য একটু ওয়েট করতে বললো। তো অ্যানাস্থেসিয়া ডক্টর আমাদের যে কথাটা লাস্টে অপারেশনে ঢোকার আগে বললো, সেটা শুনে আমরা পুরো আকাশ থেকে পড়েছিলাম, মানে আমাদের ভিতরের হাতটা কেঁপে উঠেছিল। আমি যেহেতু বেরোনোর সময় টিফিন করে বেরিয়েছিলাম, 7টার সময় টিফিন করে 8টায় বেরিয়েছিলাম। আমার জানা ছিল না যে আমার সেদিন ডেলিভারি হবে বা আমাকে ভর্তি নেবে। আমি নর্মালি বেরিয়েছিলাম, আর যেহেতু সিজার করতে বা কোনো অপারেশন করতে খালি পেট 6 ঘন্টা লাগেই, তো আমার তখন হয়েছিল প্রায় 3 থেকে 4 ঘন্টা। তো ডক্টর এটাই বলল যে আমাকে যে ইঞ্জেকশনটা দেবে অজ্ঞান করার জন্য, মানে নিচের পোর্শন জাস্ট অজ্ঞান করার জন্য সিজারে, সেটা হয়তো আমার কাজ নাও করতে পারে, যেহেতু আমার পেটে এখনও খাবার রয়েছে। আর সেক্ষেত্রে আমাকে তাহলে ফুল বডি অ্যানাস্থেসিয়া দিতে হতে পারে অজ্ঞান করার জন্য। যাতে একটাই প্রবলেম হয়, অজ্ঞান অবস্থাতে অনেক সময় খাদ্যনালীতে খাবার বেরিয়ে শ্বাসনালীতে ঢুকে গিয়ে ইনফেকশন হয়ে যেতে পারে, বা আমি একটা মেজর ট্রমা বা কোমাতেও চলে যেতে পারি। আর জ্ঞান কখন আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো এটা শুনে আমরা দুজনের দিকে তাকিয়ে মানে ভাবছিলাম ডিসিশনটা কী নেব আর কী বলবো। তখন আমাদের দুজনের চোখটা ছলছল করছিল, আর কি করব বুঝে উঠতে পারছিলাম না। কিন্তু বেবির মুখের দিকে তাকিয়ে কোনো একটা ডিসিশন নিতেই হবে। ডক্টর তখন এটাই বললো যে দেখুন, 99%-এর এটা লাগেই না, নর্মাল অ্যানাস্থেসিয়াতেই হয়ে যায়, কিন্তু 1%-এর হয়তো লাগে। তো আমাদের তখন মনে হচ্ছিলো হয়তো ওই 1%-এর মধ্যে আমরাই হয়তো পড়ি। যদি সেটা হয় তখন আমি কি করব, আর বেরিয়ে এসে সবার মুখ দেখতে পাবো তো? এই চিন্তা ভাবনা সব নিয়ে ডক্টরকে বললাম যা হবে দেখা যাবে, আপনি অপারেশনটা করুন। তো বাবা মারা এসব কিছুই জানতো না। সব কমপ্লিট হওয়ার পর বাড়ি ফিরে হয়তো তাদেরকে বলেছিলাম, তারা অনেকটাই ভয় পেয়ে গেছিলো। তো যাই হোক, সুস্থভাবেই সব হয়েছিল। আমার বেবি 11:30টার মধ্যে ডেলিভারি হয়ে গেছিলো, আর আমার সেলাই বা সব কিছু কমপ্লিট করে 12:30টা বেজেছিল প্রায়। আর ডেলিভারি রুম থেকে আমাকে জেনারেল বেডে দিতে দিতে রাত 1:30-2টো বেজে গিয়েছিলো। তখন জাস্ট এটাই রিয়েলাইজ হলো যে আমরা দুজন নেই, আমাদের ফ্যামিলি এখন 3 জনের হয়ে গেছিলো। আর আমি নাকি মা হয়েছিলাম, এটা বিশ্বাস করতে আমার অনেকটাই টাইম লেগেছিলো, কারণ অনেকটাই সাডেন এই জিনিসগুলো আমার সাথে ঘটেছিল। কিন্তু ওকে যখন আমি হাতে পেলাম আর তার মুখটা দেখলাম, উফ, সেই ফিলিংস হয়তো কোনো দিনই আমি ভুলতে পারবো না। হয়তো জীবনের শেষ নিঃশ্বাস যেদিন ছাড়বো সেদিনও হয়তো এই মুখটাই আমার মনে পড়বে। এটা যে নতুন মা হচ্ছে শুধু সেই বুঝতে পারবে। হয়তো কথাগুলো শুনে অনেকটা ড্রামাটিক লাগবে, বাট
এটা বলে বোঝানোই যাবে না। তো 4 তারিখ সকালবেলা মাকে বললাম যে তোমরা এবার হোটেল নাও, কারণ সারা রাত সবাই জেগেছিল, না খাওয়া না শোয়া। বাড়ির থেকে আমি হয়তো টিফিন করে গেছিলাম, বাবা মা বর কেউই কিছু খেয়ে যায়নি, আর রাতে ওখানে কিছু পায়ও নি, প্রচণ্ড তারা কষ্টও পেয়েছিল। তো আমি বললাম তোমরা রেস্ট নাও আর ভিজিটিং আওয়ার্সে আমাকে দেখতে আসো, কারণ আমাকে সুস্থ করতে গিয়ে তোমরা অসুস্থ হয়েও না। আর যেহেতু মা নিজেই ইনজিওর্ড ছিল 2 মাস আগে, নিজেই একটা বোন প্রবলেম হয়েছে স্পাইনালের, তো সেই জন্য মাকে বলেছিলাম তোমার এখানে থাকার কোনো দরকার নেই, কারণ প্রচণ্ড কষ্ট হচ্ছিলো মা নিচু হতে বা বসতে উঠতে। তো আমি বরকে এটাই বলেছিলাম যে বাইরে থেকে প্লিজ আয়া খোঁজো, আমাকে এই কদিন যদি দেখাশোনা করতে পারে, কারণ মা যা কষ্ট পাচ্ছে। আর আমার সেটা আরও ভয় হচ্ছিলো যে আমাকে দেখতে গিয়ে মা না আবার কোনোভাবে একটা ট্রাভেলের মধ্যে পড়ে। তো অনেক খোঁজাখুঁজি করে বাবা আর বর একজনকে পেয়েছিল, আদুরি দি তার নাম। সে ছিল আমার কাছে ভগবান সম। এই 8 দিন যে আমি হসপিটালে ভর্তি ছিলাম, আমাকে A to Z, আমার বেবিকে A to Z করে দেওয়া, দেখা, মানে তার বলার কোনো ভাষা আমার কাছে নেই, ভালোও তার কাছে অনেক কম। তো সকাল 10টার সময় দিদি চলে এসেছিল, তো মা বাবা সবাইকে ছেড়ে দিলাম, বললাম তোমরা কি রেস্ট নাও, ফ্রেশ হও। আর আমার মুখে হয়েছিল সোয়েলিং, অপারেশনের পরের দিন এটা হবেই। আর সময় যত যাচ্ছিল আমার অ্যানাস্থেসিয়ার ঘোরও কাটছিল, আর স্টিচে আস্তে আস্তে আমার সার আসা শুরু হয়েছিল। অপারেশন যারা করেছিল যে ডক্টররা, আমার কাছে তাদের দেখার ভগবানের দর্শন পাওয়া মনে হয় একই। এত প্রফেশনাল, এত সুন্দর হাত, কখন যে আমাকে অ্যানাস্থেসিয়া দিয়েছে, কখন ইঞ্জেকশনের ঘোর শুরু হয়েছে, আমার এক ফোঁটা লাগেনি, আমি কিছু ফিলই করতে পারিনি যে আমার কোনো অপারেশন হয়েছে। জাস্ট পরের দিন যখন আমার ক্যাথেড্রাল খোলা হয়েছিল, মানে 4 তারিখে 12টা নাগাদ আমাকে যে হাঁটতে বলা হয়েছিল, তখন সবচেয়ে বেশি কষ্ট আমি জাস্ট পেয়েছিলাম। ওটা ছিল নরক যন্ত্রণার থেকেও ভয়ানক যন্ত্রণা। ফার্স্ট হাঁটা মানে যে জীবনের সেকেন্ডবার হাঁটতে শেখা, এই যে কথাটা আমি শুনেছিলাম, এটা সত্যি একজন সিজারিয়ান বুঝতে পারে, মারা বুঝতে পারে, যারা নতুন মা হচ্ছে তারা এই ফিলটা মনে রাখবেই। আর আমাদের রুমের থেকে বাথরুম ছিল প্রায় 1/2 কিলোমিটার দূরে। এইভাবেই এখানে তৈরি, কারণ যত তুমি হাঁটবে সিজারের পরে তত তুমি ফ্রেশ হবে, আর তোমার শরীরও তত তাড়াতাড়ি কিওর করবে। সেটা আমি তখন বুঝছিলাম না, তখন আমার প্রচণ্ড রাগ হচ্ছিলো কেন এই হসপিটালে এসেছি। কিন্তু যখন এটা আমি বুঝলাম, সবার কথা শুনলাম, তখন সত্যিই বুঝলাম যতবার আমি টয়লেট ইউজ করেছি বা যতবার আমি উঠে কষ্ট করে পৌঁছেছি টয়লেটে, ততবার আমি নিজেকে আরও ফ্রেশ ফিল করেছি। আর এখানে সার্ভিস বলে তো বোঝাতেই পারবো না, মিনিটে মিনিটে ডক্টর, মিনিটে মিনিটে নার্স তোমাকে চেক করতে আসবে, সেটা আলাদা করে আর কিছু বলার নেই। তো আমাকে এই দুপুরবেলা লাঞ্চে এই গলা ভাত, ডাল, একটু সবজি দিয়েছিল, এটা আমার কাছে ছিল অমৃত, কারণ প্রচণ্ড খিদে পাচ্ছিলো। ফার্স্টে সকালে টিফিন করতে ওরা দেয়নি, তো আমাকে এখানে আদুরিদি খাইয়ে দিয়েছিল, কারণ আমার তখনও অবধি সোজা হয়ে বসে খাওয়ার মতো অবস্থা হয়নি। আর রাতে থাকতো রুটি আর ডাল, ভাতও থাকতো, বাট আমি রুটি নিতাম। তো নেক্সট ডে সকালে ওই 7টা নাগাদ চলেছিল ব্রেকফাস্ট, ব্রেড আর বাটার, উইদাউট চিনি বা উইদাউট নুন। তো এটাও টিফিন করে নিয়েছিলাম কিছুক্ষণ পর। আর আমার স্লাইন এখানে বাঁ হাত থেকে ডান হাতে ট্রান্সফার করেছিল, কারণ বাঁ হাতে আমার স্লাইন ঠিক টানছিল না। সকালবেলা ওর পাপা চলে এসেছিল আমাকে দেখতে আর বুচুকে দেখতে, তো এত খুশি ছিল, এত খুশি বলে বোঝাতে পারবো না। ও শুধু বলছিল তুমি আমাকে এটা কি দিয়ে দিয়েছো, জীবনে তোমার থেকে চাওয়া পাওয়ার কিচ্ছু নেই। আমরা এমন কোনো মন্দির, দেবতা, মানে কিচ্ছু ছাড়িনি বলতে যে আমাদের যেন একটা বেবি গার্ল হয়। আমরা ছেলে মেয়ে কোনোটাতেই অন্তর করিনি, কিন্তু খুব মন থেকে চেয়েছিলাম যেন আমাদের একটা মেয়ে হয়, প্রথম সন্তান হিসেবে। তো সেটা আমরা পেয়ে এত ভাগ্যবান মনে হচ্ছিল না আমরা কোনো কোটি টাকা লটারি পেয়ে গেছি। ওর কাছে লটারিটাও তুচ্ছ, বাট তখন এটাই ফিল হচ্ছিল যেন মানে আমরা কি একটা পেয়ে গেছি। বিকেলের ভিজিটিং আওয়ার্সে মাও চলে এসেছিলো, আর মা পুচুকে নিয়ে একটুখানি এখানে খেলা করছিল, আর এত হ্যাপি ছিল, সবাইকে এত হ্যাপি দেখে নিজেরই এত ভালো লাগছিল। তো রাতে আমার ডিনারও চলে এসেছিলো, স্যালাড, চানা, কিছু পটলের তরকারি, ডাল। তো ফার্স্ট এগুলো খেতে বেশ আমার ভালোই লাগছে, কারণ আমার শরীরটা এত ক্লান্ত থাকতো, আর এগুলোই আমার কাছে অমৃত লাগতো, যে ভাত পাচ্ছে দিনের শেষে, এটাই অনেক। আর এখানে আমার পুচকুটা খেলাধুলা করছিল, ও এত শান্ত থাকতো প্রথম কিছুদিন, একদমই কাঁদতো না, ওয়ার্ডে সবার বাচ্চা কাঁদতো, বাট ও সব সময় চুপচাপ থাকতো, খেতে দিত, ঘুমাতো। আচ্ছা, এটা হচ্ছে সেই আদুরিদি যার কথা আমি বলছিলাম ভগবান সমঝে ছিল আমার সেকেন্ড মাদার। ওখানে মার যে কাজগুলো করার কথা ছিল, যেগুলো শরীর খারাপের জন্য পারেনি, আদুরিদি প্রত্যেকটা কাজ আমার জন্য করে দিয়েছিল। এত যত্ন করেছে, এত ভালোভাবে আমায় সুস্থ করে উঠিয়েছে, যেটা হয়তো আমার মা থাকলেও পারতো না।
তো নেক্সট দিন সকালবেলা কিছুটা ফ্রেশ হয়ে নিয়েছিলাম, আর সকাল সকাল চলে এসেছিলো আমাদের ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট একটা আসতো ব্রেকফাস্টের আগে, যেটা ভোর 4-5টার মধ্যে দিয়ে যেত। অ্যাপেল, আমন্ড আর জিঞ্জার টি থাকতো, মাঝে মধ্যে অ্যাপেল দিত না, বাকি দুটো দিত। আর এখানে আমার স্লাইন খুলে দিয়েছিল। আমার এত কষ্ট পেয়েছি স্লাইনে, 2 হাতে আমার অল্টারনেট করে স্লাইন চলেছে। আর আমার ভেন পাতলা হওয়ার জন্য স্লাইন যেত না, প্রচণ্ড পেন হতো বুস্টারগুলো যখন দিত। তো এটা ছিল আমার বেড, 44 নাম্বার বেড ছিল আমার। 8টা দিন আমি এখানেই কাটিয়েছিলাম। আর এটা ছিল ওয়ার্ডটা। সব কিছু ক্যাপচার করে রেখেছিলাম এই কারণে, যাতে ভবিষ্যতে সারাটা জীবন এই দিনটা দেখতে পারি, আর কোথায় ছিলাম, কিভাবে ছিলাম, বেবিকেও দেখাতে পারি। সামনেই ছিল জানলাটা। ওই জানলাটায় যখন আমি সুস্থ হয়ে গেছিলাম একটু হাঁটতে পারতাম, বারবার গিয়ে দেখতাম, কারণ বাইরের জগতের সাথে কোনো লিঙ্ক ছিলই না এই কটা দিন। আর প্রচণ্ড বৃষ্টি হয়েছিল যে কদিন আমি ভর্তি ছিলাম। আর বাইরে থেকে এই জায়গাগুলো দেখে এত ভাল লাগতো, আর মনে হতো কবে বাড়ি যাব। রোজ শুধু সকালে উঠে এটাই ভাবতাম কবে আমি বাড়ি যেতে পারবো, কারণ আর সময় কাটছিল না। তো কিছুক্ষণ পরে দিয়ে গেছিলো ব্রেকফাস্ট, চিড়ের পোলাও আর একটা ডিম সেদ্ধ। এটা একদম ড্রাই পোলাও হতো আর ডিম সেদ্ধ থাকতো, এটাই খেতাম। আর তো ঠিকঠাকই লাগতো, কারণ খিদা পেটে যা আসে। আর দুপুরে দিয়ে গেছিলো 2 পিস ছোটো ছোটো চিকেন, লাউয়ের তরকারি, দই, স্যালাড আর ভাত। এটা দেখে আমি মানে পেয়েছিলাম মনে হচ্ছে মানে ভয়ানক কিছু খাওয়ার, কারণ অনেক দিন পর ননভেজ কিছু খাচ্ছিলাম। আর এত টেস্ট লাগছিলো তখন, এটাই যে কিছু বলতে পারবো না। আর এখন আমি অনেকটাই সুস্থ হয়ে গেছিলাম, নিজে নিজেই বসে খেতে পারতাম, আমায় খাইয়ে দিতে হতো না। তো নিজে নিজেই লাঞ্চটা আস্তে আস্তে করে নিয়েছিলাম। তো আমার পাশের বেডের এই দিদিটার বেবিটাকে ফটোথেরাপি দেওয়া হচ্ছিল। ওর বিলিরুবিনটা একটু বেশি এসেছিলো, ওই জন্য আমার বেবিরও, আমার কেন সব বেবিরই এখানে বিলিরুবিন চেক করে যায় সকালবেলা পেডিয়াট্রিক এসে। তো আমার পুচকুরও চেক করে গিয়েছিলো, রেজাল্ট কী আসছিলো সেটাই জানার বিষয় ছিল। তো আমি হোপ করছিলাম যেন সব ঠিকঠাক আসে। আর এখানে ওকে নিয়ে একটু রেস্ট করছিলাম। তো নেক্সট ডে একদম সকাল সকাল আমি উঠে গিয়ে ফ্রেশ হয়ে এসেছিলাম, কারণ সারা রাত আমার এখানে ঘুম হতো না। যে কদিন আমি ছিলাম কোনোভাবেই ঘুমাতে পারিনি, 10-15 মিনিট হয়তো ঘুমিয়েছি খুব জোর। তো সকালে পুচকুকে নিয়ে আমি একটুখানি হাঁটাহাঁটি করছিলাম, কারণ শরীরটা অনেকটা স্টেবল ছিল আর হাঁটাচলা করার মতো অবস্থায় চলে এসেছিলাম। তো আমি পুরো কেবিনে একটু ঘুরে ঘুরে ওকে নিয়ে দেখছিলাম, বাইরেটা দেখছিলাম যে কখন ছুটি হবে আর কবে এসে বলবে আজকে তোমার ছুটি, তুমি বাড়ি যেতে পারো। আমার ডিসচার্জ 3 দিনের মাথাতেই হয়ে গেছিলো, শুধু বেবির জন্য আমাকে রাখতে হয়েছিল, কারণ বেবিকে ছাড়া ডিসচার্জ এখানে মায়ের হয় না। আর বেবির যাতে বিলিরুবিনটা সব ঠিকঠাক আছে সেটাই আমি চিন্তা করছিলাম। তো সকাল সকাল পেডিয়াট্রিক ডক্টর চলে এসেছিলো বিলিরুবিন টেস্ট করতে। এই মেশিনটা দিয়ে ফার্স্টে বিলিরুবিন টেস্ট করে, তারপরে সিনিয়র পেডিয়াট্রিক আসে, এই যে সামনে দুজন, এনারা ভগবান সম। এখানে সকলেই ভগবান সম, যেরকম নার্সদের বিহেভিয়ার সেরকম পেডিয়াট্রিক, সেরকম গায়নো, সব ডক্টর সব নার্সদের বিহেভিয়ার মানে ভগবান সমই বলা যায়। যে এখানে এসো সেই হয়তো জানো এত ভালো এরা, তুমি যা জিজ্ঞেস করবে সব শুনবে, কোনো বিরক্তি নেই, তোমাকে সব সাজেশন দেবে, এত পোলাইট। মানে আমি এখানে গিয়ে ফুল স্যাটিসফাই ছিলাম। তো সন্ধ্যাবেলার ভিজিটিং আওয়ার্সে চলে এসেছিলো ফার্স্টে শাশুড়ি মা। আর পুচকুকে দেখে এত খুশি হচ্ছিল মা যে এখানে কী বলবো, নাতনি বলে কথা। এক এক করে ভিজিটিং আওয়ার্সে ঢুকতে দেয় বলে বাইরে এক এক করে সবাই ওয়েট করছিল। সবার মুখের এই হাসিটা দেখে এত ভালো লাগছিল যে ওকে দেখে সবাই এত খুশি হচ্ছে বলে বোঝানো যাবে না। তো এখানে আমার রাতের ডিনার চলে এসেছিলো, আর পেয়েছিলাম মাছ। ছোট পিস হলেও এত অমৃত লেগেছিল মাছ খেয়ে, কি আর বলবো। সবাই চলে যাওয়ার পর বেবিকে ফিট করিয়ে নিয়েছিলাম। আর সবাই যখন চলে যেত এত মন খারাপ হতো বলে বোঝাতে পারবো না, কারণ বাড়ির জন্য তো মন কাঁদতোই, প্লাস কাউকেই আর দেখতেও পেতাম না। আর পুচকুকে নিয়েই আমার সময়টা কেটে যেত, তার জন্য অতটা কষ্টও হয়নি সে কদিন। হসপিটাল বেডে শুয়ে থাকতে থাকতে এত বডি পেন হচ্ছিল যে কিছু বলে বোঝানোই যাবে না। বসে বসে তাই বডি রিল্যাক্সেশন করছিলাম, আর তাও কোনোভাবে রিলিজ পাইনি এই ব্যথা থেকে। তো নেক্সট ডে 8 তারিখ সকালবেলা উঠে ফ্রেশ হয়ে গেছিলাম। ভোরবেলা 4টে নাগাদ আমি ফ্রেশ হয়ে যেতাম, কারণ ঘুম তো আসতোই না। আর এখানে এসে গেছিলো ওর পাপা, সে তো মেয়েকে নিয়ে বিন্দাস খুশি। আর সত্যি বলতে সবার আগে সে আমাকে দেখতো যে আমি কতটা সেফ অ্যান্ড ঠিকঠাক আছি, প্রচণ্ড চিন্তা করতো। এই একটা মানুষ যে আমার এই প্রেগনেন্সি টার্ম প্লাস ডেলিভারির এই সময় থেকে এত কেয়ার করেছে, মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি এতটা সাপোর্ট করেছে, মানে আমি কোনোভাবেই বলে বোঝাতে পারবো না এই জিনিসগুলো। এতটা সাপোর্টিভ হাজব্যান্ড পেয়ে মানে আমি কী এমন করেছিলাম জানি না যে আমি ওকে পেয়েছি। আর
সবাই যেন এরকম একজন সাপোর্টিভ হাজব্যান্ড পায়, তাহলে তার কোনোভাবেই কোনো রকম ডিপ্রেশন, পোস্টপার্টাম কোনো কষ্ট বা প্রেগনেন্সিতে কোনো রকম ডিপ্রেশন কিচ্ছুই আসবে না। দুজন যদি হাতে হাত রেখে এই রাস্তাটা এগিয়ে যায়, এই সময়টাকে পার করে, তাহলে এর থেকে খুশি আর কিছুই হতে পারে না। তো এখানে এসে গেছিলো রাতের ডিনার। এই খাওয়ার আর আমার তখন পেটে ঢুকতো না, গলা দিয়ে নামতো না, যেহেতু সুস্থ হয়ে উঠেছিলাম আর পারতাম না। তো বাইরে থেকে মা আমার জন্য ডিম একটা সেদ্ধ ডিম ভাজা আর চিকেন এনে দিয়েছিল, নরম রুটি ছিল। এটা খেয়ে যেন আমি স্বস্তি পেয়েছিলাম, কারণ যখন সুস্থ হয়ে গেছি আর হসপিটালের ওই পাতলা খাবার আমার গলা থেকে নামতো না, প্লাস খিদেও মিটতো না, কারণ তখন প্রচণ্ড লেভেলের খিদে পায়। খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর রাত্রি ঠিক 10:30 থেকে 11টার সময় চলে এসেছিলো এখানে ফটোথেরাপি মেশিন পুচকুর জন্য, কারণ ওর বিলিরুবিনটা একটু কন্ট্রোলের বাইরে ছিল, তো এর জন্য এই মেশিনটা দিয়েছিলো। তখন আমি এত ঘাবড়ে গিয়েছিলাম, চেয়েছিলাম যাতে এখান থেকে সব কিওর হয়েই বাড়ি যাই, কারণ বাড়ি গিয়ে যদি এটা আবার বাড়তো আমাকে আবার এসে ভর্তি হতে হতো। কিন্তু সেই সময় সেই মুহূর্তে একা যেহেতু ছিলাম, আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। এতটা টেনশন হচ্ছিল যে পুচকুকে কী করে এর মধ্যে রাখবো, কারণ খালি গায়ে শুধুমাত্র ডাইপার ইউজ করেই ওখানে রাখা যায়, আর চোখে একটা পট্টি দেয়, যে পট্টিটা যাতে একেবারেই না সরে, তাহলে চোখে অনেক প্রবলেম হতে পারে। তো একা একা সব কিছু হ্যান্ডেল করতে হয়েছিল। আদুরিদি ছিল বলে অনেকটা আমার হেল্প হয়েছিল, কিন্তু প্রচণ্ড টেনশন হচ্ছিলো, আমি হাউমাউ করে কাঁদছিলাম। যদিও এখানে কাঁদার কিছুই ছিল না, কিন্তু যেহেতু এটা আমার প্রথম টাইম আর পুচকু খুব কাঁদছিল, সেই জন্য আমার এতটা পেন হচ্ছিল ভিতরে, যেন ওর কষ্ট হচ্ছে এটা মনে হচ্ছিল, কিন্তু এটা ওর ভালোর জন্যই ছিল। তো সব কিছু অ্যাডজাস্ট হয়ে গেছিলো, আমি পেরেও ছিলাম সব ঠিকঠাক করতে, সারাটা রাত জেগে ওর দিকে তাকিয়েছিলাম। তো পরের দিন সকাল হয়ে গিয়েছিলো, 12 ঘন্টা এটা দেওয়ার পরে সব ঠিক হয়ে গেছিলো। তো দুপুরে চলে এসেছিলো লাঞ্চ, আর এটাও আমি ঠিকভাবে খেতে পারিনি, শুধু মাছটা খেয়েছিলাম। বাইরে থেকে ভাবি আমার জন্য ভাত ডাল আর মাছ এনে দিয়েছিল, সেটাই খেয়েছিলাম। আর বাড়ি যাওয়ার অপেক্ষায় ছিলাম যে কখন আমাকে ছুটি দেবে, এটা বলবি তোমার আজকে ছুটি হয়ে গেছে। লাস্ট কিছু টেস্টের রিপোর্ট বাকি ছিল, এর মধ্যেই ছুটি হয়ে যাওয়ার কথা ছিল। তো চেষ্টা করছিলাম যে তাড়াতাড়ি যেতে হয়, ডক্টরের জন্য বসে থাকতাম। তো এখানে বিকেলে মাও চলে এসেছিলো, পুচকুর সঙ্গে খেলাধুলা করছিল, আর রাতের ডিনারও আমার জন্য নিয়ে এসেছিলো বাইরে থেকেই, রুটি আর মাংস। তো নেক্সট ডে সকালেও চলে এসেছিলো সেই প্রি ব্রেকফাস্ট। তো আমি আগে উঠে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, আর তারপরে এই জিঞ্জার টিটা খেয়েছিলাম। এটা গরম গরম এত ভালো লাগতো তখন সকালে। তো বেবিকে আমি এখানে ড্রেস খুলিয়ে র্যাপ করে বডি ওয়েট করাতে নিয়ে যাচ্ছিলাম। প্রত্যেকদিন সকালেই ওর বডি ওয়েট হতো, আর তারপরে ওকে একটু ফ্রেশ করে নিয়েছিলাম। এটা ছিল আমার লাস্ট ডে, কারণ আজকেই আমার ছুটি হওয়ার কথা। কিছুক্ষণ পরে এসেই ডক্টর বলে গিয়েছিল যে রিপোর্ট সব ঠিক আছে, আমি ছুটি নিয়ে আজকে বাড়ি যেতে পারি। আমার যা তখন আনন্দ হচ্ছিল বলে বোঝাতে পারবো না, মনে হচ্ছিল যেন দৌড়ে বাড়ি চলে যাই, ব্যাগপত্র এখানেই থাক, কিন্তু সব গুছাতে হবে, তাই সব কিছু নিয়ে এখানে বসেছিলাম। আগে ব্যাগগুলো গুছিয়ে নিয়েছিলাম, যাতে কোনোভাবে ডিসচার্জ হয়ে গেলে দেরি না হয়, শুধু ব্যাগ নেব আর দৌড় দেবো বাড়িতে। আর আদুরিদির এখানে প্রচণ্ড মন খারাপ হয়ে গেছিলো, ওর কাজ শেষ হয়ে যাবে সেটা না, আমরা চলে যাবো তার জন্য প্রচণ্ড মন খারাপ হয়েছিল। ও নিজেও মেয়ে খুব ভালোবাসে, আর পুচকুকে এত আগলে রেখেছিল, মনে হচ্ছিল ওর নিজেরই বাড়ির কেউ, এত ওকে আদর করছিল। ওর মন খারাপ হচ্ছিল, চোখে জল ছিল জল, কিন্তু বোঝাতে দেয়নি, মুখে হাসি নিয়েই বোঝাচ্ছিল যে সব ঠিক আছে। অল টাইম ওকে লাস্টে আদর করে গেছে। এখানে আমার সব ব্যাগ রেডি হয়ে গেছিলো, শুধু ডিসচার্জের অপেক্ষা করছিলাম, আর আমি এখানে ফটাফট রেডি হয়ে নিয়েছিলাম, শুধু খবরটা পেলেই যাতে চলে যেতে পারি। তো এখানে ডিসচার্জের সব প্রসিডিওর কমপ্লিট করে চলে এসেছিলো বর। তখন বাজে প্রায় 7টা, 7:30। নিচে সবাই ওয়েট করছিল খুশিতে যে আজকে নতুন মেম্বারকে নিয়ে বাড়িতে যাব। গাড়িও চলে এসেছিলো, আর আমাদের গাড়িতে সাজাতেও লোক চলে এসেছিলো। দুপুরবেলায় আমাদের এখানে এনে সাজানো মানে পসিবল হয়নি, তো লোক ডেকে নিয়েছিলাম এমসি, ওখানে গিয়েই তারা সাজিয়ে দিয়ে এসেছিলো। তো আদুরিদি ওকেও লাস্ট বারের মতো ভালো করে আদর করে নিচ্ছিল, কারণ একটু পরেই আমরা চলে যেতাম। এখানে মাও চলে এসেছিলো, ওকে নিয়ে বসেছিল, আর আমি এখানে সব কমপ্লিট করছিলাম ব্যাগ ট্যাগ গুছানোগুলো ফাইনালি। তো সব কমপ্লিট করে আমরা দিয়েছিলাম রওনা, আর কোনোভাবে টাইম কাটছিল না, কখন বাড়ির মুখ দেখবো এটাই ভাবছিলাম। তো সবাই আমাকে পিক আপ করতে চলে এসেছিলো, সবাই এত খুশি ছিল, মানে তার কোনো তুলনাই নেই, বলার ভাষা নেই। আর এতদিন পর বাইরের লোকজন, রাস্তা, এগুলো দেখতে পেরে মনে হচ্ছিলো যেন নিঃশ্বাস নিতে পারছি। এখানে বাবা কিছু মেডিসিন নিয়ে নিয়েছিল আমার লাস্ট।
তো আমি বেরিয়ে গাড়ির জন্য ওয়েট করছিলাম। পার্কিং থেকে গাড়ি আনতে চলে গেছিলো। আমাদের নতুন মেম্বারের জন্য সুন্দর করে গাড়ি সাজানো হয়েছিল, সেটা দেখার খুব ওয়েট করছিলাম। তো এখানে পিছনেই দিদা ঠাকুমা সবাই পুচকুকে নিয়ে খেলছিল, আর এখানে গেছিলো দেওরের এক বন্ধু, আর বাবা তো ওয়েট করছিলই। আর আদুরিদিকে ভোরে ভোরে সবাই আশীর্বাদ দিচ্ছিল যে আমাকে এত তাড়াতাড়ি সুস্থ করে দেওয়ার জন্য, কদিন আমার দেখভাল করার জন্য। তো গাড়ি এখানে প্রায় চলে এসেছিলো, কারণ পার্কিং একটু দূরে ছিল। তো গাড়ি এখানে নতুন মেম্বারের জন্য সাজিয়ে সুন্দর করে চলে এসেছে, আর আমি দেখছিলাম, এত ভালো লাগছিল। আর আমাদের এখানে এনে গাড়ি সাজানো পসিবল ছিল না বলে লোক ডেকে নিয়েছিলাম আমরা এমসেই, ওখানে গিয়ে ওরা সাজিয়ে দিয়েছিল। আর খুব ভালো লাগছিলো, মনটা খুব খারাপ ছিল প্রথম দিকে যে সত্যিই কি সাজাতে পারবো না, এত দূরে কি কেউ পাবো। তো একটা দাদা খুব হেল্প করেছিল, তাকে অনেক থ্যাংক ইউ। তো এখানে এই গাড়িতে আমি আর হাবি সামনে, আর মা শাশুড়ি মা পিছনে ছিল পুচকুকে নিয়ে যাব বলে। আর আরেকটা গাড়ি বলা হয়েছিল, সেই গাড়িতে বাবার আর বাকি সবাইরা যেত। তা এখানে ওর কোকো মানে কাকাই ওকে দেখছিল, আর ওকে ধরে ধরে দেখছিল যে এত সফট ওর হাত, ওটাই বলছিল আমাকে। তো সব কিছু এখানে সেট হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর সবুর হচ্ছিল না কখন বাড়ি দেখবো। তো পিছনে দুই মা ছিল পুচকুকে নিয়ে, আমরা দুজন সামনে, আর সামনের গাড়িও ছেড়ে দিয়েছিল। টাইম কিছুতেই কাটছিল না। আর এখন বাজছিল প্রায় রাত 9:30 10:30। আমরা 10:30 নাগাদ বাড়ি পৌঁছে গিয়েছিলাম। গিয়ে দেখছি ওর মিমি আর ছোট দিদুন আর ওর মামাই সারপ্রাইজ গেট সাজিয়েছে। আমার খুব মন খারাপ ছিল যে এতটা দূরে যেহেতু এমস, বাড়িতে আমরা কেউ ছিলাম না, ওখানেই হোটেলে সবাই ছিল বলে গেট সাজাতে পারিনি। তো ওরা যেই সারপ্রাইজটা দিয়েছে এটার জন্য এত খুশি হয়েছিলাম এসে। তো এখানে নাপিত কাকু যে নিয়মগুলো হয় সেগুলো করছিল, কারণ আমাদের ঘরে নখ ছুঁয়ে ঢোকাতে হয়। আর এখানে ছোট ছোট নিয়ম কাজগুলো যে মাসি আমাকে আশীর্বাদ করছিল, আর ওর জন্য একটা স্পেশাল সুন্দর করে জিনিস সাজিয়েছিল, যেটা ছোটো মাসি সব করছিল, মানে ছোট দিদুন। আর ছোট্ট পা তো, তাই ছাপটা সেভাবে ওঠেনি। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব।